একদিন কোনো একটা ডিবির লোক বা কোনো লোক কানে কানে বলে গেল, স্যার আপনার নাম কিন্তু লাল খাতায় উঠেছে, একটু সাবধানে থাকবেন। তো কি সাবধানে থাকবো, আমার তো নাটক পাগল লোক, আমি নাটক করি, নাটকটা সরকারের বিরুদ্ধে যায়, আমার তো কিছু করার নেই। যারা অভিনয় করছে বা কেউ যদি আসতে চায় এই ক্যারিয়ারে, তাদের জন্য আপনার এক বাক্যে কি পরামর্শ থাকবে? অভিনয়ের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এডুকেশন, যে আপনাকে শিখতে হবে, শিখে আসেন। এবং শেখা মানে শুধু অভিনয় স্কুলে গিয়ে শিখলে হবে না, আপনার এডুকেশন দরকার। বিপাশা হায়াত মানে ওই জেনারেশনের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। ওই যে রক্তের মধ্যে ঢুকলো বীজটা, আর তো গেল না, এটা তো ছড়িয়ে পড়লো। জীবনের সমস্ত অর্জনকে ডেডিকেট করছেন আপনার ওয়াইফকে, যেটা আমার কাছে একটা অসাধারণ ব্যাপার মনে হয়েছে। নতুন পন্থী যারা আছেন তারা পুরোনোটাকে সম্পূর্ণ অবজ্ঞা করেন, একটা নতুন চমক সৃষ্টি করছে অন্যভাবে। এটা এক ধরনের ব্যবসা, যে অ্যাজ এ বাংলাদেশি আমার এই ল্যান্ডের রুচিটা কি মানুষের, সেইটাকে তো আমাকে আমার মাথার মধ্যে রাখতে হবে। তোমার চাওয়াটা হবে ছোট ছোট, তাহলে তুমি কোনোদিন হতাশ হবে না। তুমি দেখবে যে 99% তোমার আশা পূরণ হবে। স্যার, আমি খুবই সম্মানিত বোধ করছি যে আপনাকে আমি আজকে আমার অনুষ্ঠানে পেয়েছি। অনেক ধন্যবাদ, আমিও সম্মানিত বোধ করছি। এই অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, এখানে আসতে পেরে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শৈশবটা জানার চেষ্টা করি। আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়, এটা যদি আমাদেরকে একটু বলতেন। শৈশব তো আসলে আমার চট্টগ্রাম শহরে, আমার জন্ম পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে। জি। 1947-এ 3 বছর বয়সে আমি চলে এসেছি চট্টগ্রামে, আচ্ছা, আমার বাবার হাত ধরে। ওটা কি দেশ বিভাগের সময়? দেশভাগের সঙ্গে সঙ্গে। ওকে। ইনফ্যাক্ট আমার ফাদার 1944 সাল থেকেই চট্টগ্রামে চাকরি করতেন রেলওয়েতে। জি। তো সুতরাং আমরা বাস্তুচ্যুত না আর কি, মানে বাবার চাকরি সূত্রেই এসেছি আমরা চট্টগ্রামে। আচ্ছা। সেখানেই আমি স্কুল এবং কলেজ দুটো পার করেছি চট্টগ্রাম। ডেফিনেটলি পশ্চিমবঙ্গের বা ওই সময়ের কোনো মেমোরি আপনার তখন থাকার আমার কথা বয়স না। 3, So, সেটাই বলছিলাম, থাকার কিছুই কথা। মনে নেই তখন। জি। তো পরে অবশ্য আমি 47 সালে এলাম, 56-তে একবার গিয়েছিলাম, তারপরে 2012-তে গেলাম। আচ্ছা। সে 1956, তারপরে 2012, এই দুবার যাওয়া হয়েছে আমার। আমার আত্মীয় স্বজন সবাই আছে ওখানে, তারা বাড়ি ঘরে থাকে। এত বছর পরে গিয়ে ওখানে মানে ফিলটা কি হলো আসলে? অসাধারণ ফিলিং হয়েছে, মানে এটা বলার অপেক্ষা রাখে না, এক ধরনের শিহরণ। এবং বিশেষ করে ঘোরাফেরা করার পরে যখন বংশের কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ালাম, আমার সেই মনে পড়লো পূর্বপুরুষের কথা, যাদেরকে আমি কোনোদিন দেখিও নাই, তারা সব শুয়ে আছে। গল্প শুনে শুনে বড় হয়েছেন নিশ্চয়ই বাবা মায়ের তো কাছে। সেই সব মানে ইনফ্যাক্ট আমি কেঁদেছি তখন। তো যাই হোক, ছোটবেলা থেকে যেহেতু বিচ্ছিন্ন, আগের মতো সেই ফিলিংসটা হয়তো নেই, কিন্তু তারপরে বুঝলাম যে শেকড়ের টান তো কেউ ভুলতে পারে না। নিশ্চয়ই। আর চট্টগ্রাম শহরের সাথে তো মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আমি। এখনো চট্টগ্রাম বলতে আমি অজ্ঞান, আমি সুযোগ পেলেই চট্টগ্রাম যাই। আমি চট্টগ্রামে আমার শৈশবের যে জায়গাগুলো, রেলের কলোনি, বাটাইল পাহাড়, সমুদ্র, রেল লাইন, বাড়ির পাশে রেল লাইন, মানে এগুলো মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমার শৈশবের সাথে। চট্টগ্রামে সাংস্কৃতিক জগতের একটা বিখ্যাত স্থান চট্টগ্রাম মজুল্লাহ ইনস্টিটিউট রেলওয়ের, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো প্রচুর, তার সেক্রেটারি ছিলেন আব্বা। তারপরে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চাকরি করতেন, তার কারণে স্পোর্টসের সাথে জড়িত ছিলেন। আবার স্কুলের একটা প্রতিষ্ঠাতে সেক্রেটারি ছিলেন, মেয়েদের স্কুলের, চট্টগ্রামে রেলওয়ে এখনও আছে সেটা, টাইগার প্লাসে চট্টগ্রামে। তাছাড়া আরও অনেক কাজ করতেন আব্বা, মানে বন্ধু বান্ধবের সাথে শিকার করতে যাওয়া, মাছ ধরতে যাওয়া, তারপরে ইয়েতে আপনার কন্ট্রাক্ট ব্রিজে এক্সপার্ট ছিলেন, বহুবার পুরস্কার পেয়েছেন, নানান রকম আর কি। মানে আপনার বাবার প্রভাব আপনার জীবনে অনেকখানি বলতে গেলে। অনেকখানি, আমি মনে করি যে বাবার প্রশ্রয়ে আমি অভিনেতা হয়েছি। আচ্ছা। তাহলে এটা হওয়া সম্ভব ছিল না। ওকে। যেহেতু ওই যে রেলের ক্লাবে আব্বা যেহেতু সেক্রেটারি ছিলেন, তো ওখানে ছোটবেলা থেকে আমি নাটক দেখতাম। ওখানে প্রতি মাসে একটা করে নাটক হতো। সেই ছোটবেলায় আমার মা প্রথম লজ্জা পেতেন যেতে, তো আব্বা জোর করেই নিয়ে যেতেন নাটক দেখতে আম্মাকে। তো আম্মা আবার একবার দেখার পর আম্মা খুব মানে ইন্টারেস্টেড হয়ে পড়েছেন, তারপর প্রতি নাটকই দেখতে যেতেন। তো মাসে 2 মাসে একটা নাটক হতো। তো আমি হয়তো আম্মার আঁচল ধরা ছেলে, আমি যেতাম। ওই তখনই
বুঝি না বুঝি সেই সময় দেখতাম মঞ্চের উপরে কিছু লোক দাপিয়ে বেড়াচ্ছে, অভিনয় করছে, এবং একটি লোক বিশেষ করে আমার মনে পড়ে, অমলেন্দু বিশ্বাস, পরবর্তীতে যাত্রা সম্রাট। তার অভিনয় আমাকে খুব আকর্ষণ করত। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর হাঁটা, এত সুন্দর চেহারা, সেই রকম ফিগার, উচ্চারণ, মানে সবকিছু মিলে একটা লোক। তখনই কেন কেন বুঝে ফেলেছিলাম যে এই লোকটি সব দিক থেকে একটা খুব আকর্ষণীয়। এবং তার অভিনয়, আমি তো কিছু বুঝি না তখন তো অভিনয় সম্পর্কে, কিন্তু আমার খুব মনে হলো যে উনি যা করছেন ওটা আমি করলে খুব ভালো হবে। ওই 10 বছর বয়সে আমি মঞ্চ বানিয়ে নাটক করলাম নিজে নিজে ওখানে বাড়ির পাশে, মানে কিছু ফ্রেন্ড সার্কেল, এই আমার বন্ধু বান্ধব কিছু নিয়ে আর কি। বাড়ির চৌকি, বাড়ির বিছানা, বাড়ির ওই চাদর, তারপরে আম্মার শাড়ি, টেবিল চেয়ার, এগুলো নিয়ে বাড়ি থেকে ইলেকট্রিক কানেকশন নিয়ে নাটক করলাম। টিপু সুলতান, তাও ওই বয়সে টিপু সুলতান করা মানে, আমার এক মামা ছিলেন বাড়িতে, উনি আমাদের বুদ্ধি দিলেন এটা করো, ছোটদের টিপু সুলতান, উনি ডিরেকশন দিলেন। মাহবুব হাফিজ আমার মামা, আর আমার সাথে ছিল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু জামাল উদ্দিন হোসেন। আমরা দুইজন মানে এটার হোতা। এই হলো অভিনয় শুরু। ওই যে রক্তের মধ্যে ঢুকলো বীজটা, আর তো গেল না, এটা তো ছড়িয়ে পড়লো রক্ত মজ্জায়। মানে 44-এ জন্ম আমার, আর 54-তে এই নাটকটা করেছি। তারপর থেকে স্কুলে করেছি, কলেজে করেছি, ইউনিভার্সিটিতে করেছি, পাড়ায় করেছি, তারপর তো গ্রেটার ফিল্ডে করেছি। জি, থিয়েটার গ্রুপ তৈরি করেছি, সেখানে আমি একজন ফাউন্ডার মেম্বার, নাগরিক নাট্য সম্প্রদায়। জি, সিনেমা করেছি, রেডিও করেছি, বিজ্ঞাপন করেছি, বাদ নেই কিছু। মানে অভিনয় ছাড়া এখন আর কিছু বুঝি না। না সেটা আমরাও আসলে বুঝি না। আপনাকে আপনাকে এটাই বলছিলাম শুরুতে যে আপনার নামটা এবং অভিনয়টা পুরোটাই সমার্থক হয়ে গেছে। স্যার, আপনার স্ক্রিনে আসা, মানে টেলিভিশনের স্ক্রিনে কি এটা মুক্তিযুদ্ধের আগে? টেলিভিশন স্ক্রিনে এসেছি আমি 68-এ, মানে 2-3 বছর। স্বাধীনতার জাস্ট আগে, 68 সালে। আপনার ব্যক্তি জীবনে ব্যক্তি চোখে দেখা 71টা একটু শুনতে চাই আপনার কাছে। 71-এ তো আমরা ওতপ্রোতভাবেই জড়িত ছিলাম, কারণ আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক ব্যাপারে জড়িত হয়ে পড়ি। ওই যে সেই নাটক করার পর থেকে একটা নেশা ধরে গেল। তখন আমাকে তো কেউ মঞ্চে ডাকবে না, বড়রা আমাকে নিবে না, কি জন্য নেবে? সেক্রেটারি ছেলে বলে তো আমাকে আদর করে নাটকে পাঠ দেবে না। কিন্তু আমরা নিজেরাই করতাম, কমিক করতাম, আমরা ক্যারিকেচার করতাম, নিজেদের নাটক বানাতাম, ছোট ছোট বানিয়ে অভিনয় করতাম, গান গাইতাম দল বেঁধে। আর বড়রা যখন অনুষ্ঠান করতো পাড়াতে, বিচিত্র অনুষ্ঠান হতো পাড়াতে প্রতি বছর বিচিত্র অনুষ্ঠান হতো, তখন এগুলো ছিল কালচার। সেই বিচিত্র অনুষ্ঠানে নাটক হতো, গান হতো, নাচ হতো, বড়রা সব এগুলো করতো। তো ওগুলো আমরা মানে নকল করতাম আর কি। আমরা তো ওখানে মঞ্চের সুযোগ পেতাম না। সেই সেই সংযোগটা কিন্তু যখন কলেজে গেলাম তখন একটু বাড়লো, কারণ তখন কলেজের বড় বড় বন্ধু কিছু যারা জুটলো, তারা অনেকে ইন্টারেস্টেড, তাদের সাথে যোগাযোগ হলো, রিহার্সাল দিতাম আমরা একসাথে, তারপরে মঞ্চে নামতাম। সেগুলো আমাদের তখন অ্যালাউড ছিল, আমাদের পরিবার থেকেও অ্যালাউড ছিল। ইউনিভার্সিটিতে যখন আসলাম তখন তো পুরোপুরি ফ্রি, হলে থাকতাম। আপনি হয়তো জানেন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, বুয়েটে পড়াশোনা। ওখানে খুব ভালো নাটকের একটা গ্রুপ ছিল, প্রত্যেক হলে হলে নাটক হতো, সেন্ট্রাল ইউনিয়নের নাটক হতো, এবং সেখানে ডিরেকশন দিতেন মানে প্রখ্যাত সব ডিরেক্টর যারা সিনেমায় ডিরেকশন দেন বা অভিনয় করেন। আর আমাদের সাথে অভিনয় করতেন ওই চলচ্চিত্রের নায়ক নায়িকারা আমাদের সাথে অভিনয় করতেন। তো এই একটা সংযোগ ঘটে আর কি আমার বৃহত্তর ফিল্ডে। আর পাশ করে বেরোনোর পর তো আমি ঢাকাতেই চাকরি নিলাম, যে আমি ঢাকার বাইরে যাব না। ঢাকা ওয়াসায় চাকরি নিলাম, উদ্দেশ্য হলো যে ঢাকাতে থাকবো, এখানে নাটক করব। বুয়েট থেকে পাশ করার পরে? হ্যাঁ, তখন তো চাকরির অনেক ডিমান্ড আমাদের। তো তখন বিভিন্ন জায়গায় মঞ্চে নাটক করি, আর একটা থিয়েটার আমরা শুরু করলাম, নাগরিক নাট্য সম্প্রদায়। আমি, আতাউর রহমান, জিয়া হায়দার, আমরা সবাই মিলে, ডক্টর ইনামুল হক, আরও কিছু ব্যক্তিত্ব, এই গ্রুপের সাথে জড়িয়ে পড়লাম।
তখন আরও কয়েকটি গ্রুপের সাথে জড়িয়ে পড়লাম, যেমন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সংসদ। এরা কিন্তু খুব প্রোগ্রেসিভ গ্রুপ, তখন সবচেয়ে সংস্কৃতিতে খুব অগ্রসর তারা। এবং তারা ওই সময় বিশেষ করে তখন আর্মি রুল চলছে বাংলাদেশে, এই ইস্ট পাকিস্তানে বা পাকিস্তানে আর কি। তো সেই আর্মির বিরুদ্ধে, আর্মি প্রশাসনের বিরুদ্ধেই নাটকগুলো হতো বিশেষ করে। আর এদিকে মুজিবুর রহমান সাহেবের যে আন্দোলন চলছে, মানে 6 দফা আন্দোলন শুরু হয়ে গেছে, সব কিছু মিলে আমরা ওর সাথে জড়িত হয়ে গেছি। আমি কিন্তু রাজনীতি করিনি কোনো, কিন্তু ওই সংস্কৃতি সংসদ ওরা তো অনেকটা রাজনীতি মনোভাবের লোকজন সবাই ছিল, কিন্তু সেখানে আমাদেরকে নেওয়া হয়েছিল শুধু অভিনয় করার জন্য। এবং সেখানে প্রায় প্রতি নাটকেই আমাদেরকে ডাকতো, যে কোনো নাটক হতো, প্রায় প্রতি মাস 2 মাস 3 মাস পর পর একটা করে নাটক হতো। এবং সেগুলো পথে ঘাটে, শহীদ মিনারে, ট্রাকে চড়ে, বা কোনো ঢাকা ইউনিভার্সিটির কোনো হলে বা মাঠে নাটক হতো। আর এদিকে 6 দফা আন্দোলন চলছে, ওদিকে বঙ্গবন্ধুকে জেল থেকে বের করার জন্য আন্দোলন চলছে। মানে সব মিলে এদিকে মানে এমন একটা অবস্থা দাঁড়ালো যে এই যে মানে আমাদের সেনা প্রশাসন যেটা হচ্ছে তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ খেপে গেল আর কি, যে তাদেরকে সরাতে হবে দেশ থেকে। তখনও কিন্তু স্বাধীনতা আন্দোলন শুরু হয়নি। এটা হলো যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ, যে আমরা শোষিত হচ্ছি, আমরা শাসনের নামে শোষিত হচ্ছি, সেটার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। এর মধ্যে কিন্তু আমি সরকারি চাকরিও করছি। এবং যাই হোক, কোনো একদিন কোনো একটা ডিবির লোক বা কোনো লোক কানে কানে বলে গেল, স্যার আপনার নাম কিন্তু লাল খাতায় উঠেছে, একটু সাবধানে থাকবেন। তো কি সাবধানে থাকবো, আমার তো নাটক পাগল লোক, আমি নাটক করি, নাটকটা সরকারের বিরুদ্ধে যায়, আমার তো কিছু করার নেই, চাকরি করছি, নাটক করছি, সবই করছি। তারপরে তো একটা সময় ওই শেখ সাহেব মুক্তি পেলেন, ইলেকশন হলো, সেই ইলেকশনে জিতলেন, তারপরে তো সেই সংসদে বসা হবে না বাতিল করলো, গোটা দেশে আগুন জ্বললো। তো আমরাও তো তার মধ্যেই নাটক করছি। আপনি যখন বলছিলেন তখন আমি চিন্তা করছিলাম, মানে প্রায় 55 বছরের ক্যারিয়ার, মানে টেলিভিশনের ক্যারিয়ার যদি আমি বলি, নাটকের ক্যারিয়ার তো আরো অনেক বেশি, 70 বছর হয়ে গেছে আমার নাটকের ক্যারিয়ার। এই 55 বছরে আমি যদি বলি যে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ার সাংস্কৃতিক অঙ্গনে আপনি জড়িত, আপনি বিভিন্ন রকমের ঢেউ দেখেছেন এখানে, এবং সময়কার আপনার নাটকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের গল্পে যদি একটু আসতে চাই, তার আগে কি নিজের পরিবার হয়েছে? নিজের পরিবার বলতে বিয়ে শাদী করা? হ্যাঁ, বিয়েটা হঠাৎ করে হয়ে গেল 70 সালে, ঠিক মুক্তিযুদ্ধের আগের বছর আর কি। সেখানেও ঘটনা আছে কিছু। আমি সম্প্রতি একটা মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি দেখছিলাম আপনি আপনার জীবনের সমস্ত অর্জনকে ডেডিকেট করছেন আপনার ওয়াইফকে, যেটা আমার কাছে একটা অসাধারণ ব্যাপার মনে হয়েছে। প্রায় 50 বছরের 55 ইয়ার্স এর কনজুগাল লাইফ। যিনি আমার স্ত্রী, উনি অ্যাকচুয়ালি আমার দোলা ভাইয়ের বোন, ছোট বোন। আমি সেই 10 বছর বয়সে আমার বোনের বিয়ে হয়েছিল। তা আমার যখন বয়স 10, তখন থেকে ওদের বাড়িতে যাতায়াত, ওরা গ্রামে থাকতো যদিও, কিন্তু সে মানুষ হয়েছে আমার বোনের কাছেই, শহরে। তো সেই যাতায়াত থেকে একটা সময় দুজনেই আমরা বড় হয়েছি। তারপরে এক সময় একজন আরেকজনকে কাছে পেয়েছি, কাছে টেনেছি, পরিচয় মানে কি বলবো, আপন হয়েছি। তো আমাদের মধ্যে একটা অবস্থা দাঁড়ালো যে দুটো পরিবারই জানলো আমাদের ব্যাপারটা, এবং তার মধ্যে বেশ একটু রেষারেষি শুরু হলো আর কি দুই পরিবারের মধ্যে, যে এই এক বাড়িতে দুই বিয়ে আমরা দিব না, এরকম একটা পরিস্থিতি আর কি। আমার মাও বললো যে না, মেয়ে দিয়েছি বলে ছেলেও দিতে হবে ওখানে। কথা না, ওনারাও বললেন যে এই ছেলের তো ঘর বাড়ি নেই, সে তো ইন্ডিয়াতে বাড়ি ঘর তার। তো যাই, এমন একটা অবস্থা চলছিল আর কি। ঠিক সেই সময় কিছুদিন আগে আমার বাবা মারা গেলেন। তারপরেও
আমরা ওই টানাটানির মধ্যেই ছিলাম। হঠাৎ করে আমার দুলাভাই মারা গেলেন 70 জানুয়ারিতে, জানুয়ারি 31 তারিখে খুলনাতে। তো গেলাম আম্মাকে নিয়ে, ওখানে দেখলাম যে কবর টবর দেওয়ার পরে সন্ধ্যের পরে একটা পারিবারিক মিটিং হলো, আমি বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে। ওখানে কি যেন একটা হয়ে গেল ভিতরে, ওনারা নিজেরা নিজেরা ডিসিশন নিয়ে ফেললেন যে এই দুই পরিবারের সম্পর্কটা বিচ্ছিন্ন করা যাবে না, এটা আরো মজবুত করতে হবে। এই সম্পর্কটা রাখতে চান ওনারা, ওদের বিয়েটা দিয়ে দিতে হবে। আমার শুনেছি আমার মাই প্রস্তাব করেছিলেন, আমি চাই যে এটা হোক, আপনারা কি বলেন? ওনারা বলেছেন হ্যাঁ, এই সম্পর্কটা আমরা নষ্ট করতে চাই না। এখন তাই বলে যে তখনই হবে এমন জানতাম না, কিন্তু ঠিকই ওই কুলখানির পরের দিনই আমার আক্ত হয়ে গেল আর কি, 70 সালের ফেব্রুয়ারির 4 তারিখে। এবং এখন হচ্ছে 55 বছর 55 বছর হয়ে গেছে। তো ওই হলো বিয়ের ইতিহাস। আপনার অভিনয় দেখে বা একই সাথে নিশ্চয়ই বসে নাটক দেখা হয়েছে। হ্যাঁ, এইটা হলো যে এইটা একটা ইম্পর্টেন্ট কথা, যে সে আমার খুব কট্টর সমালোচক। মানে ওর কাছ থেকে স্কেপ করার আমার কোনো উপায় নেই কখনো। ভালো হলে সুন্দর করে বলতো, আর ভালো না লাগলে এটা কি করলে, এটা তো হলো না, এরকম এরকম কেন করলে, আচ্ছা তুমি এই পোশাকটা এই ক্যারেক্টারে কেন পড়লে, মানে এই ধরনের মানে সমালোচনাগুলো এরকম। যারা ফ্যান তারা কিন্তু কোনোদিন এগুলো বলবে না বা দেখবে না। সুতরাং আর এখানে দেখেছি আমি, আমার মেয়ে বিপাশা যখন অভিনয়ে নামলো, ওকে সাজানো, ওকে বোঝানো ক্যারেক্টার, ওকে স্ক্রিপ্টে হেল্প করা, সাংঘাতিকভাবে সে কাজ করতো। আমাদের বিপাশা হায়াতের ক্ষেত্রে কি মানে আপনার কোনো ধরনের ইচ্ছা ছিল নাকি ওনার জার্নিটা ওনার মতো ও করে? আমার থেকেই সে জাস্ট ওই দেখে দেখে তার শখ, সেখান থেকেই সে শুরু করেছে। আমরা কেউ পুশ করিনি তাকে, ওকে। কিন্তু আমরা যেটা পুশ করেছি সেটা হলো যে নাচ এবং গান। বিপাশা গান শিখেছে ছোটবেলা থেকে, আর ছোট মেয়ে নাতাশা ও নাচ শিখেছে, দুইজনে ছায়ানটে শিখতো। পরে যখন স্কুল ছেড়ে দিল তখন ওগুলো ছেড়ে দিয়ে তারা যার যার পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। কিন্তু বিপাশা গানটা ধরে রেখেছিল অনেক দিনই, পরে আর পারলো না। রবীন্দ্রসঙ্গীত করতো, আমি যদি রবীন্দ্রসঙ্গীত করতো, এবং সঞ্জিদা আপার ওখানেও কিছুদিন শিখেছে, তারপরে মিতার কাছেও কিছুদিন শিখেছে, কিন্তু ওই পারলো না পরে, কারণ ও চারুকলা যখন পড়াশোনা করলো তখন অনেক ব্যস্ত হয়ে গেল, নাটক করে মিডিয়াতে, এই আমাদের প্যাকেজ নাটক যেটাকে আমরা বলি, 30 দিন কাজ হয়, জি, আবার ওদিকে চারুকলার পড়াশোনা, তারপরে তার হোমওয়ার্ক থাকে যেগুলো, সেগুলো ক্লাস ওয়ার্ক থাকে, বাইরে কাজ করতে হয় মাঠে ফিল্ডে, আঁকা আঁকি, মানে তখন আর গানটা সে সময় দিতে পারলো না ঠিক মতো। এখন যেমন নাটক করেই না সে, এখন তো দেশে থাকে না, বিদেশে থাকে, জি। এখনো পেইন্টিং নিয়েই থাকে। বিপাশা হায়াত মানে ওই জেনারেশনের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা আপনি কতটুকু এনজয় করেছেন বাবা হিসেবে? না, বিপাশা হঠাৎ করে একটা ক্রেজ তৈরি হয়ে গেল, যা দেখলাম। সে একদম ছোটবেলায় একটা নাটক করেছিল, আমার মনে আছে, তখন বোধহয় ক্লাস 5-6-এ পড়ে। সেটা ওই টেলিভিশনে কোনো একটা নাটকে একটা মেয়ের দরকার ছিল এরকম, সেখানে প্রডিউসার মেয়ে পাচ্ছে না, তো আমি আবার ওই নাটকে অভিনয় করছি, তা আমাকে বললো যে আপনার মেয়েকে দেন। তা আমি বললাম আমার মেয়ে তো অভিনয় করে নাই, বলে পারবে, আপনি আনেন। এই নিয়ে গেলাম, ওই প্রথম তার অভিনয়। তারপরে আমার মনে হয় ম্যাট্রিক পাস করার পরে আরেকটা নাটক করলো, মামুনুর রশিদের একটা নাটক, সেখানেও মামুন বলল যে হায়াত ভাই বিপাশাকে আনেন, করলো। তারপরেই ওই আস্তে আস্তে আমার গ্রুপের সাথে জয়েন করলো, নাগরিক নাট্য সম্প্রদায় থিয়েটারে। ওখানে সে নাচ গান করতো, রিহার্সালে থাকতো। তো এগুলো হলো তার ইনভলভমেন্টটা আস্তে আস্তে বাড়তে লাগলো। আমার দুই মেয়েই ইনভলভ হয়ে গেল থিয়েটারের সাথে। যদিও নাতাশা পরবর্তীতে কন্টিনিউ করেননি। নাতাশাও থিয়েটারেও ইনভলভ হয়ে গেল। তো দুই মেয়েই আমার থিয়েটারে ইনভলভ হয়ে গেল। এবং থিয়েটারে যারা একবার যোগ দেয় তারা সহজে ছোটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু তারপরে যখন প্যাকেজ নাটক আসলো তারপর থেকে আর থিয়েটারে যেতে পারিনি। আমি নিজেও থিয়েটার থেকে অনেক দূরে সরে এসেছি ওই প্যাকেজ নাটক আসার পরে, কারণ 30 দিন কাজ করতে হয় এখানে। অনেক বড় সময় ধরে আপনি এই অভিনয় অঙ্গনে আছেন এবং আমরা জানি যে
সময়ে সময়ে অভিনয়ের ধরন পরিবর্তন হয়েছে, শুধু টেকনোলজিক্যাল চেঞ্জ না, আরও অনেক ধরনের পরিবর্তন এসেছে এবং প্রত্যেকটা জায়গাতেই আপনি অ্যাডজাস্ট করেছেন এবং নিজের ব্র্যান্ডটাকেও ঠিক রেখেছেন। মানে এই পরিবর্তনগুলোকে কি আপনি খুব সহজে ওয়েলকাম করেছেন নিজের কাছে? না, পরিবর্তনকে ওয়েলকাম করি আমি, কারণ আসলে জগৎটাই তো পরিবর্তনশীল। আমরা যত কথাই বলি পৃথিবীটাতে এক জায়গায় দাঁড়িয়ে নেই, জি, সব কিছুই পরিবর্তন হচ্ছে। সুতরাং অভিনয়ের স্টাইলে পরিবর্তন হবে, লেখার মধ্যে পরিবর্তন হবে, এবং সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে যেটা মূল্যবোধ নিয়ে, জি, যে আমরা আহ, আমরা আমাদেরকে পুরনোপন্থী বলা হয়, কিন্তু পুরনোপন্থীর মধ্যেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করি। আমরা পুরনো ভ্যালুসটাকে ধরে রাখতে চাই, কিন্তু তাই বলে এই না যে আমরা নতুনটাকে ধরবো না। আমরা নতুনটাকে গ্রহণ করব, কিন্তু পুরনো ভ্যালুসটা থাকবে। জি, কিন্তু সমস্যাটা হচ্ছে কিছু নতুনপন্থী যারা আছেন তারা পুরোনোটাকে সম্পূর্ণ অবজ্ঞা করেন। এইটা একটু আমাদের সমস্যা হয়ে যায়, সেটা আমরা ঠিক পছন্দ করি না। কারণ আমি মনে করি যে পুরনো আমরা ভ্যালুস যেটা, সেটা হচ্ছে যেমন ফাউন্ডেশন, একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন। ফাউন্ডেশনকে বাদ দিয়ে তো আপনি সুপার স্ট্রাকচার করতে পারেন না। ট্রু, আপনি যত কিছুই আপনি প্রোগ্রেসিভ কাজ করেন না কেন, কিন্তু আপনার ফাউন্ডেশন কিন্তু ওইটা। জি, আমরা যে ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছি, বা আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে ফাউন্ডেশন আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন, সেটার উপরেই কিন্তু আজকে এই প্যাকেজ শিল্প বলি, যাই বলি, সব কিছু কিন্তু দাঁড়িয়ে আছে সেটার উপরেই। সেটাকে বাদ দিয়ে তো আপনি আজকে যা করছেন, ছেলেমেয়েরা যা করছে, যেটা করছে, সেটাকে তো আপনি বলতে পারেন না যে এটাই ফাইনাল বা এটাই সব কিছু। বাট হ্যাঁ, এটা একটা কিছু। ওইটা থেকে আপনি বেরিয়ে এসছেন, ওইটা থেকেই আপনার ডেভেলপমেন্ট হতে হতে আজকে এখানে এসছেন। ভালো কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে, সুন্দর সুন্দর কাজ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকালকার যারা অভিনয় করেন বা আমাদের ফিল্ডে যারা আছেন বা যারা মেকিং করছেন, এরা দে আর ব্লেসড অ্যাকচুয়ালি, আমি বলবো। তারা শেখার সুযোগ পেয়েছেন, তাদের স্কুলিং হয়েছে, তারা মানে কোনো একটা জায়গায় গিয়ে শেখার সুযোগ পেয়েছেন, আমাদের যেটা ছিল না। আপনাদের জেনারেশন তারা অলিখিতভাবেই একটা দায় অনুভব করেছে সমাজ নির্মাণের ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে। প্রত্যেকটা কাজের মধ্যে আমরা দেখেছি ওই সময়টাতে একটা মেসেজ থাকতো, টেলিভিশনের ওয়ার্কগুলো যদি আমরা দেখি। এখন কি যারা নির্মাণ করছেন তারা কি এই দায়, এখন কি আমরা ওই দায়মুক্ত কিনা? মানে এন্টারটেইনমেন্ট শব্দটাকে আমরা এমনভাবে ডিফাইন করছি বর্তমান সমাজে যে এখানে অনেকেই মনে হয় দায়মুক্ত। আম, মানে এই দায়মুক্তির সুযোগ আছে কিনা আপনার কি মনে হয়? এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। অবশ্য নতুন করে বা বেশি কিছু আমি বলতে চাই না, কারণ তর্ক বিতর্ক যথেষ্ট হয়েছে। রুচির ব্যাপার একটা উঠে এসছে, জি, বহুদিন এটা নিয়ে তর্ক হয়েছে। কিন্তু যে দায়টা আছে আমাদের, আমরা যারা থিয়েটার করেছি, থিয়েটার কিন্তু আমাদের দায়বদ্ধতা শিখিয়েছে সমাজের প্রতি। এটা আমাদের থিয়েটার কিন্তু শিখিয়েছে। আমরা যারা থিয়েটার থেকে বেরিয়ে এসেছি, তারা, আমি সবাইকেই অলমোস্ট দেখেছি, তারা কিন্তু ওইটা ফিল করে যে আমার যে শেয়ারের থিয়েটারের প্রতি আমার যে অ্যালিজেন্স, যেটা, সেটা আমরা কখনো ত্যাগ করতে পারি না। আর যারা সরাসরি মিডিয়াতে ঢুকে এসে তাদেরকে মনে হচ্ছে যে সুপার ফ্লুয়াস, তারা মানে এখানেই ভেসে থাকতে চায়, তারা অতীতকে অস্বীকার করতে চায়। এটা আমি আগেও বলেছি একটু আগে আপনাকে, জি, যে সেইটাই যদি দায়বদ্ধতা হয়, তাহলে সেখানে আমরা ল্যাক করছি এখনকার ছেলে মেয়েরা। এটা আমার মনে হয়, অনেকেরই মনে হয়, শুধু আমার নয়। এবং আমরা যেখানেই যাই, যারা আমাদের বয়সে যারা আছেন বা আমাদের পরের যে প্রজন্ম আছেন, তারাও কিন্তু আমাদের জিজ্ঞেস করেন যে আপনাদের নাটক কেন ভালো হচ্ছে না, আপনাদের নাটকে কেন আমরা বাবা মাকে পাচ্ছি না, আপনাদের নাটকে ভাই ভাবি নেই কেন। তো এই প্রশ্নগুলো আমাদেরকে করা হয়। তার মানে কি? তার মানে আমরা যখন নাটক করছি বা নাটক বানাচ্ছি বা লিখছি, তখন এই বাবা মা, ভাই ভাবি, বোন, দুলাভাই, এগুলাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। হুম, একটা নতুন চমক সৃষ্টি করছে অন্যভাবে। সমাজের যে আমাদের যে কি বলবো, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু নাটক হচ্ছে না। নাটক হচ্ছে কিছু অলীক ব্যাপার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ধরেন হরর, এটা এক ধরনের ব্যবসা। তারপরে থ্রিলার, হ্যাঁ, সমাজে তো হচ্ছে, মৃত্যু হচ্ছে, হত্যা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু এগুলোই
পুঁজি করে আমাকে যে সব ব্যবসা করতে হবে এবং সমাজের অন্যান্য মূল্যবোধকে সম্পূর্ণভাবে আমি অবজ্ঞা করে কাজ করব। কারণ এন্টারটেইন করার সাথে সাথে কিন্তু আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা সবসময় থাকে। তবে বাট উই আর এন্টারটেইনার, এটা ঠিক। আমাকে একটা আনন্দ দিতে হবে। আমি পিওর আনন্দ দিলাম, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সেই আনন্দটা কোন লেভেলের, রুচির লেভেলটা কোথায় আছে? যে অ্যাজ এ বাংলাদেশি আমার এই ল্যান্ডের রুচিটা কি মানুষের, সেইটাকে তো আমাকে আমার মাথার মধ্যে রাখতে হবে। জি, নিশ্চয়ই। এটা আমি মনে করি। আপনি নির্মাণে এসেছিলেন, পরিচালনা করেছেন বেশ কিছু নাটক, আমি যদি অনেক নাটক পরিচালনা করেছি। করেছেন। এখনো কি করছেন নাকি ওই হ্যাঁ, জায়গায়? এখনো করছি। এখনো করছেন। আমি লিখছি, পরিচালনা করছি, অভিনয় করছি। স্যার, কিছু প্রিন্সিপালের কথা শুনতে চাই, যেটা আপনি এন্টার ক্যারিয়ার জুড়েই মেনে চলেছেন। যেই প্রিন্সিপালগুলো আজকে আপনাকে আবুল হায়াত করেছে, উপদেশের জায়গা থেকে আসলে শুনতে চাই, যেগুলো আপনি সারা জীবনই মেনে চলেছেন। সারা জীবন মেনে চলার মধ্যে সবচেয়ে প্রথম যে কাজটি, আমি সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করি। এটা আমার বাবার কাছ থেকে শেখা। আমার বাবাকে চিরজীবন আমি দেখেছি, উনি কাজ করতে পছন্দ করতেন। উনি কখনো বসে থাকতে আমি ওনাকে দেখিনি। ওই রবিবার আসলেই ওনার ওই হয় স্কুল, না হয় ইউনিভার্সিটি, ওই কি বলে ওটাকে, ক্লাব, আর না হয় বসদের নিয়ে চলে গেলে মাছ ধরতে, না হয় বন্দুক নিয়ে হরিণ শিকারে গেলেন সুন্দরবনে, কিংবা শাহজালাল পাহাড়ে চট্টগ্রামে। আবার দিনের পর দিন একটা দিন ছুটির দিন বাড়িতে থাকতেন না। এটা নিয়ে মায়ের সাথে প্রচুর খেচাখেচি আমরা দেখেছি। তো সেই জীবনটা আমারও প্রায় অনেকটা ওই রকমই হয়েছিল, যে কিছু না হয় নাটক, না হয় অফিস, নেই বাসা। আমার কিন্তু অন্য কিচ্ছু নাই জীবনে। এখন যেমন নাটক আর বাসা ছাড়া কিচ্ছু নেই। আমার কিন্তু জীবনে কোনো ক্লাব নেই। আমি জীবনে কোনো ক্লাবের মেম্বার হইনি আজ পর্যন্ত। ভেরি রিসেন্টলি বুয়েট ক্লাব একটা ক্লাব হয়েছে, যেখানে আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল এবং আমি দেখলাম একটা নতুন বুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য একটা ক্লাব। আমি জাস্ট একটা মেম্বার হয়েছি, কিন্তু আমি ক্লাবে যাই না, ভেরি রেয়ার। তো ক্লাব জীবন নাই আমার, আমার আড্ডা নাই, এটা আমার জীবনে নাই। কিন্তু আমরা তো জানি শিল্পীদের জন্য আড্ডা নাকি এক ধরনের মনের খোরাক, এক ধরনের ইঞ্জিন ফুয়েল। না, আমার আড্ডা হলো মেকআপ রুমের আড্ডা। ওকে। যখন মেকআপ রুমে যাই, আমরা শিখেছি আমাদের সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে, ওইখানে বসে যে আড্ডাটা হয়, জি, সেটা হলো একটা শিক্ষার আলোয়। ওখানে বসে যে আড্ডাটা হয়, আমাদের মেন্টর যারা, আমরা মেন্টর মানি যাদেরকে, যেমন আমি নাম বলতে পারি, গোলাম মুস্তাফা, জি, সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, সিরাজুল ইসলাম, তারপরে আমাদের খয়ের ভাই আবুল খায়ের, দিস পিপল, এদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। ওনাদের সাথে যখন মেকআপ রুমে বসতাম, মানে আমরা নিজেকে ঋদ্ধ করতাম প্রতিটা মুহূর্ত। যেটুকু গল্প শুনতাম, আলাপ আলোচনা হচ্ছে, জোকস হচ্ছে, হাসি হচ্ছে, নাটকের গল্প হচ্ছে, সিনেমা, নাটকের গল্প, রেডিওর গল্প, কখন কি সমস্যা হচ্ছে, কি হাসির ব্যাপার হয়েছিল, কাকে নিয়ে, কোন জায়গায় অভিনয় নিয়ে কি সমস্যা হয়েছিল। আর আমরা যখন কোনো একটা সমস্যায় পড়তাম, যে অভিনয় করতে গেলাম, হঠাৎ করে কোনো একটা ইনফরমেশন নিয়ে ঝামেলা হচ্ছে, আরে এটা তো ঠিক হলো কিনা, লেখাটা ভুল আছে কি শুদ্ধ আছে, কার কাছ থেকে শুনবো? এই মোস্তফা ভাইকে ফোন করো, না হাসান ভাইকে ফোন করো। একটা উচ্চারণ সম্পর্কে কনফিউশন হচ্ছে, না না এটা তো যাওয়া যাবে না, দাঁড়ানো, আমি আগে শিওর হয়নি, ওই মোস্তফা ভাই আমাদের ডিকশনারি, ওই হাসান ভাই আমাদের ডিকশনারি। মানে এইটা ছিল আমাদের মধ্যে ভীষণ, ওই যে শেখাগুলো। তো এই জীবনটা আমি খুব এনজয় করতাম। চাকরি জীবনে চাকরি করেছি আমি, 96-এ চাকরি ছেড়েছি। তার মানে 68 থেকে 96 পর্যন্ত আমি চাকরি করে গেছি। 3 বছর বিদেশে ছিলাম, লিবিয়াতে চাকরি করেছি, সেখানেও কিন্তু নাটক করেছি আমি। এর মধ্যে 3 মাস লাওসে ছিলাম, চাকরি করেছি। তো চাকরি কিন্তু আমি কখনো ছাড়িনি, এবং আমার চাকরি আমাকে কেউ বলতে পারবে না যে আমি অফিসে লেট করে গেছি, কেউ বলতে পারবে না যে আমি অফিস ফেলে দিয়ে নাটক করতে গেছি। আই অলওয়েজ ম্যানেজড, যে না, কেউ যেন বলতে না পারে আমাকে যে আমি অফিস ফাঁকি দিয়ে নাটক করি। এবং বাবা হিসেবেও আপনি অসাধারণ। আমরা অনেক ইন্টারভিউ দেখেছি, আমি চেষ্টা করেছি আমার জীবনে আমার মেয়ে দুটোকে মানুষ করতে,
এবং আমার স্ত্রী হলো এখানে সবচেয়ে বড় সহযাত্রী এবং সাহায্যকারী, কারণ ওদের দিকে সময় আমি যতটা না দিয়েছি তার থেকে 1000 গুণ বেশি সময় সে দিয়েছে, আমি জি। জাস্ট সহায়ক। তো এই বললাম যে বাবার কিছু নেশা আমি পেয়েছি, বন্ধু শিকার করতে আমার খুব পছন্দ ছিল, তাস খেলতাম, কিন্তু ওই তাস খেলা পর্যন্তই, কিন্তু তাসের নেশা আমার কোনো দিন হয় নাই। এবং এই কন্ট্রাক্ট ব্রিজ কিছুদিন খেলতাম, তারপরে আর আমার ভালো লাগতো না। কিন্তু মাছ ধরার নেশা এখনও আছে, মাঝে মধ্যে মাছ ধরতে যাই। গান শোনার নেশা আছে। আর তো ওই রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনেক বেশি ভক্ত। একসময় হিন্দি সিনেমার গানগুলো আমাদের খুব পছন্দ ছিল, জি। বা বাংলা সিনেমার হেমন্ত, লতা, সন্ধ্যা, এগুলো আমাদের খুব প্রিয় ছিল। তো এগুলো আব্বাকেও দেখেছি খুব পছন্দ। আর ওই যে লাইফস্টাইল যেটা বলছিলেন, জি। যে আব্বা বলেছেন দেখো সহজ সরল জীবন যাপন করো, তোমার কোনো সমস্যা হবে না, খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, চলাফেরা সব কিছুতে। এবং আপনি নিশ্চয়ই আপনার সন্তানদেরও ঠিক একই মেসেজটাই দিয়ে এসছেন। আমি একই জিনিস শিখে, ওরা শিখে গেছে অটোমেটিক। ওর মাও তাই, ওর মাও কিন্তু কোনোদিন কোনো আমি দেখিনি যে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করছে, বা নেশা, বা এটা দাও ওটা দাও, না, নেভার নেভার। তা আব্বা বলতেন ওই জন্য যে দেখো, এই একটা কথাই আব্বা আমাকে বলতেন, জীবনে কোনো স্বপ্ন দেখাননি আমাকে, কিন্তু বলেছেন যে আশাটা করবে ছোট ছোট, তোমার চাওয়াটা হবে ছোট ছোট, তাহলে তুমি কোনোদিন হতাশ হবে না। তুমি দেখবে যে 99% তোমার আশা পূরণ হবে। আর তুমি বড় বড় আশা করবে, দেখবে যে 90% ফেল করবে, তখন তুমি হতাশ হতে শুরু করবে, ডিপ্রেশনে চলে যাবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে আপনার নিজের কি কোনো আফসোস আছে এই দীর্ঘ জীবন নিয়ে, যে জায়গাটায় মনে হয়েছে যে না এই জায়গাটা বোধহয় আরেকটু ফোকাস করতে পারলে ভালো হতো? আমার খুব একটা মনে হয় না যে আমি কিছু আম, মানে অপূরণ মানে রয়ে গেছে আমার জীবনে। কারণ ওই যে বললাম না, আশাগুলো আমার সবসময় ছোট ছোট। এবং আমার ওই যে সৌভাগ্য যে আমার স্ত্রীও ঠিক আমারই মতন। আর আমি একটা জিনিস যেটা করতাম, যে ওর পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করতাম না। আব্বা হয়তো সেই সময়, আব্বা আম্মারা যে সময়টা পাস করেছেন, সেই সময় কিন্তু এই জিনিসটা ছিল না। সেই সময় আব্বারা তো যা সিদ্ধান্ত নিতেন সেটাই ফাইনাল, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি জীবনে কোনোদিন করিনি। তো সুতরাং আমার খুব, বলবো না যে আমার অপূরণ রয়ে গেছে কোনো জায়গায়। তবে একটা জায়গায় যেটা আমি একটু কষ্ট লাগে আমার মাঝে মধ্যে, যে আব্বা আম্মার সাথে সম্পর্কটা অনেক ক্লোজ ছিল, কিন্তু আব্বার সাথে আমাদের একটা ভয় ভয় সম্পর্ক ছিল সেই সময়, যে কারণে অনেক কথা হয়তো ওনার সাথে আলাপ করা যেত, অনেক কিছু হয়তো জানার ছিল ওনার কাছ থেকে, যেটা করা হয়নি। এবং যখন হয়তো আমার বোধোদয় হয়েছে যে না, আমি রেকর্ড করব আব্বার সাথে আমার কথাগুলো, আলাপগুলো আব্বার অতীত সম্পর্কে, তখন চলে গেলেন উনি। এই একটা দুঃখ আমার মনের মধ্যে অনেক সময় আমাকে পিঞ্চ করে। সেটা নিশ্চয়ই আপনার মেয়ের সাথে আপনার সম্পর্কের জায়গাটা নিশ্চয়ই উল্টোটা ছিল নাকি এখানে? না, এখন আমার মেয়েরা তো আমার ফ্রেন্ড, তারা আমার সাথে সবসময়, এখন যেমন দুইজনেই সংসার করছে, সারাদিন রাতি কথা হয়, যখনই ফ্রি থাকি আমিও ফোন করি, ওরাও ফোন করে, আমার কি অনুষ্ঠান হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। বিপাশা ওখান থেকে বলছে, আব্বু এই এখানে যাচ্ছ, এখানে কিন্তু এই ড্রেস পরে যাবে, তার ভালো হবে না। হ্যাঁ, নাতাশা বলে আবার ওই দিন, আব্বু তুমি ওই দিন ওখানে ওটা কেন এই পরে গেলে, মানে এইগুলো চলে আর কি। আর বাড়িতে তো উনি আছেনই, জি। যে সব ব্যাপারেই তার একটা নাতাশা সম্ভবত বাংলাদেশী থাকেন। নাতাশা বাংলাদেশি আছে। আচ্ছা। দীর্ঘ কর্মময় জীবনে এতগুলো আপস অ্যান্ড ডাউন দেখেছেন আপনি, এবং সেই আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়েও আপনি আছেন এবং আপনি আপনার নিজ মহিমায় আছেন। এই সৌভাগ্যটা আসলে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের কজনেরই বা আছে, হাতে গোনা হয়তো বা দু একজন, তার মধ্যে আপনি একজন অন্যতম। এবং আপনি যাদের কথা ওই সময়টাতে বলছিলেন, আম, তাদেরকে বাংলাদেশের আপামর জনসাধারণ মানুষ চিনেছে, সেই জায়গায় বোধহয় একজনের কন্ট্রিবিউশন আছে, হুমায়ুন আহমেদ, আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ। তাকে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে কতটুকু? হুমায়ুনের সাথে তো কাজ হয়েছে আমাদের। হুমায়ুন যখন আমেরিকা থেকে এলেন 83 কি 84-এ বোধহয় উনি আসলেন, যখন তখন থেকেই প্রথম নাটক যখন উনি লিখলেন, তখন থেকেই আমার সাথে পরিচয়। এবং প্রথম নাটকেই ওনাকে দেখলাম, ওনার মন মেজাজ বুঝলাম। উনি আমাদের অভিনয় দেখলেন প্রথম, বোধহয় উনি এর আগে আমাদের অভিনয় দেখেননি। তো সেই নাটকের পর থেকে ওনার সাথে আমার একটা খুব সখ্য গড়ে উঠলো আর কি।
এবং আমরা ওনার প্রায় তারপরে সব নাটকে আমি অভিনয় করতাম এবং উনি স্ক্রিপ্টের উপরে লিখে দিতেন টেলিভিশনের প্রযোজককে যে এই চরিত্রটি হায়াত ভাইয়ের জন্য। ওয়াও। এরকম একটা সম্পর্ক ছিল। তারপরে ওনার বাড়িতে যাওয়া আসা, ফ্যামিলিগতভাবে পরিচিত হয়ে গেলাম, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেলাম। দ্যাট ওয়াজ ভেরি নাইস টাইম আমি বলবো। তারপর সিরিয়ালগুলো তখন উনি জি। লিখলেন একের পর এক, জি। বৌব্রি, এইসব দিন রাত্রি, অয়ময়, টেলিভিশনে এগুলো লিখলেন। আজ রবিবার। আজ রবিবারে হলে পরে হলো প্যাকেজ নাটকে, জি। এগুলো টেলিভিশনের নাটক না, এগুলো বাইরের নাটক। ওকে, আজ রবিবার হলো বাইরের নাটক, মানে টেলিভিশনে নির্মাণ হয়নি, বাইরে থেকে নির্মাণ হয় টেলিভিশন। বাইরে থেকে নির্মাণ। আর এইগুলো হলো ভিতরের নাটক, অয়ময়, জি। বহুব্রী, এইসব দিন রাত্রি, এগুলো তা কোথাও কেউ নাই, এগুলো টেলিভিশনের। কোথাও কেউ তো খুবই ভেতরে। বিখ্যাত নাটক, হ্যাঁ। খুবই বিখ্যাত নাটক। তো যাই হোক, আমরা খুব ক্লোজ ছিলাম। তারপরে একটা সময় উনি যখন প্যাকেজ নাটক শুরু হলো, তখন স্বাভাবিক কারণে উনিও প্যাকেজ নাটক শুরু করলেন। তখন ওই বাইরে আমাদের নাটক নির্মাণ হতো, উনি তখন ডিরেকশন দেওয়া শুরু করলেন। ওইখানে দেখা গেল যে ওখানে মানে প্রচুর মানে ভিড় হওয়া শুরু হলো আর কি। স্তাবকের সংখ্যা অনেক বেড়ে গেল ওনার, মানে নাটকের ফ্লোরে প্রচুর লোকজন জমা হতো আর কি। হুম। এবং সেখানে অভিনয়ের প্রত্যাশী অনেকেই আসতেন এবং অনেক প্রকাশক আসতেন এবং একটা বেশ বাজার বসতো আর কি রীতিমতো। তো সেখানে এমন একটা সময় আসলো যখন দেখলাম যে উনি আস্তে আস্তে ওইদিকে খুব ব্যস্ত হয়ে গেলেন। তারপরে উনি আলাদা ওই ওনার নুহাসে জায়গা কিনলেন, সেখানে শুটিং শুরু করলেন। আর ওই সময় আমিও এদিকে ব্যস্ত হয়ে গেলাম আমার প্যাকেজে। এখানে ডিমান্ড অনেক বেড়ে গেল তখন আমারও, রাত দিন কাজ করি তখন আমি। ওইখানে নুহাসটা এত দূরে এবং এমন যাতায়াতের অসুবিধা ছিল। হুমায়ুন আমাকে বেশ কয়েকবার বলেছিলেন যে হায়াত ভাই আসেন। আমি বলি, ভাই আপনার ওখানে আপনার শিডিউল ঠিক থাকে না, আপনি 3 দিন বলে 5-6 দিন রেখে দেন, এটা তো আমি পারবো না। কারণ এখানে শিডিউল যে দিই আমরা, প্রফেশনাল শিডিউল যাদেরকে দিই, তারা তো আমাকে ছাড়বে না, মাফ করবে না। তো এই জন্য আর যাওয়াই হয়ে ওঠে নাই। জি। এক ধরনের ড্রিফটিং হয়ে গেল আস্তে আস্তে আর কি আস্তে এক আস্তে। সময়। স্যার, আমরা একেবারে শেষে চলে এসেছি এবং শেষ এই প্রশ্নটা করেই অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাই আপনার অনুমতিক্রমে। অভিনয় নিয়ে অ্যাজ এ মাস্টার হিসেবে যারা অভিনয় করছে বা কেউ যদি আসতে চায় এই ক্যারিয়ারে, তাদের জন্য আপনার এক বাক্যে কি পরামর্শ থাকবে? প্রথম বক্তব্য যেটা হচ্ছে আমার, যে আপনাকে শিখতে হবে, শিখে আসেন। এবং শেখা মানে শুধু অভিনয় স্কুলে গিয়ে শিখলে হবে না, আপনার এডুকেশন দরকার। আমরা যেটা শিখেছি আমাদের মেন্টরদের কাছ থেকে, অভিনয়ের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এডুকেশন। এডুকেশন না হলে আপনি ইমাজিনেশনের ধারে কাছে আপনি যেতে পারবেন না। এডুকেশন গিভস ইউর পাওয়ার অফ ইমাজিনেশন। ইমাজিনেশন হলে আপনি ক্রিয়েশন করতে পারবেন। ট্রু। তো আমি বলবো এটা আমার জন্য আজকে একটা বিশেষ দিন যে আমি এত সম্মানিত একজন মানুষকে সামনাসামনি বসে কিছুক্ষণ কথা বলতে পেরেছি। স্যার, আপনার জন্য অনেক দোয়া থাকছে, অনেক শুভকামনা থাকছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, কাজ নিয়ে থাকুন, আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ। আমারও সৌভাগ্য যে আমি সেই জনপ্রিয় আরজে এটা স্যার আপনার বিনয় সামনে বসে কথা বলছি। হ্যাঁ, যার কণ্ঠ শুনে আমরাও মুগ্ধ হয়েছি একসময়, বেশি দিন আগে না। জি। না, খুবই ভালো, সুন্দর। জি। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনি জানেন বোধহয় যে আমি আই এম ক্যারিং সামথিং। আমি ওই প্রসঙ্গে যেতে চাইনি আসলে। হ্যাঁ, তো সুতরাং এই দোয়াটা আমি সবসময় চাই এবং আমি যেন আই ক্যান ফাইট